ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ বিদেশে খেলাধুলার সবশেষ খবরের বিশ্লেষণ করতে হাজির হচ্ছি প্রতিদিনের মতোই। আজকে আপনাদের সাথে আছি রেদওয়ান শেব। দর্শক, গতকাল একেবারে রোমাঞ্চকর নীল ব্যাটিং একটা ম্যাচ আমরা লক্ষ্য করেছি, দ্বিতীয় ওয়ানডে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার, যেখানে সুপার ওভার প্রথমবারের মতো বাংলাদেশ সুপার ওভার খেলেছে এবং অনেক কাছে গিয়েও ম্যাচটা বাংলাদেশ জিততে পারেনি। আমরা সেই ম্যাচ নিয়ে আলোচনা করব। হারের কারণ অনেকগুলো আছে, অনেক সমালোচনা হচ্ছে এই ম্যাচকে ঘিরে। আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। আমাদের সাথে সেই আলোচনায় আজকে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। আশরাফুল, আপনাকে স্বাগত আমাদের এই আজকের আলোচনায়। তবে দর্শক চাইলে আপনিও যুক্ত হতে পারেন, স্ক্রিনের দেখানো নাম্বারে জানাতে পারেন আপনার মতামত কিংবা প্রশ্ন। আশরাফুল, যেটা বলছিলাম যে এই কেমন হার, এক কথা যদি বলি। না দেখেন, দিন শেষে কিন্তু হ্যাঁ রেজাল্ট আমাদের ফরে আসে নাই, কিন্তু এক্সাইটিং একটা ম্যাচ আমরা কিন্তু উপভোগ করেছি সবাই। ফার্স্ট অফ অল উইকেট নিয়ে সবাই হয়তোবা আমরা পুরো বাংলাদেশের মানুষ বলেন বা ওয়েস্ট ইন্ডিজ টিমও হয়তোবা কথা বলছেন, কিন্তু এই উইকেটে এত সুন্দর একটা ম্যাচ, একদম 100টা ওভার রেজাল্ট হয়নি। সুপার ওভারে যেও কিন্তু আরেকটা সম্ভাবনা ছিল যে আরেকটা সুপার ওভার হওয়ার মতন। তো এই জায়গায় আমার কাছে যেটা মনে হয় যে আমরা মিস্টেক একটু বেশি করে ফেলেছি, সেই কারণে আসলে আমরা ম্যাচটা জিততে পারিনি। আমাদের অপরচুনিটি কিন্তু প্রচুর এসেছিল যে ম্যাচটা জেতার। একটা জিনিস আমার কাছে মনে হয় যে এই ধরনের উইকেটে দেখেন আমরা যদি একটু স্মার্ট ব্যাটিং করতে পারতাম 213-র জায়গায়, এটা কিন্তু ইজিলি আপনি যদি এই ধরনের উইকেটে আপনি ইন্ডিয়াকে আনেন তারা কিন্তু ঠিকই 300 রান করে। কারণ আমরা দেখেছি যে ইন্ডিয়াতেও কিন্তু এই ধরনের উইকেটে খেলা হয়, তারা 300 করে, অপোনেন্ট টিম 100-120-এ অল আউট হয়ে যায়। আমাদের কিন্তু ওই জায়গাটায় মিসিং। আমাদের ব্যাটসম্যানরা সবাই সেট হয়ে, আপনি যদি দেখেন সৌম্য সরকার সেট হয়ে প্রয়োজন ছাড়া ওই সময়, কারণ 1 ওভার আগেই অঙ্কন আউট হয়েছেন, তো ওই সময় টিম রিকোয়ার কি, ওই সময় টিমের প্রয়োজন যে আরও 10টা ওভার যেন সৌম্য সরকার উইকেটে টিকে থাকে। নিজে 46 করেছে, আরও 10 ওভার সে নিজে যেন আরও 20-25টা রান করে। সে যদি 20-25 করতো, টিমের রান কিন্তু অটোমেটিক 40টা রান হতো। তাহলে কিন্তু আপনি 40 ওভারে 140-এ যে 4 উইকেটে থাকতেন, পরের 10 ওভারে হয়তো বা এরকম একটা ক্যামিও খেললে আপনি 240-50 করতে পারেন। তো এই জিনিসটা মিসিং ছিল আমাদের। যেহেতু আমরা রেগুলার এই জায়গায় খেলে অভ্যস্ত, আমরা কেউই, সাকিব একটা কথা বলেছিল যে এই উইকেটে যদি ব্যাটসম্যানরা খেলে তাদের কেরিয়ার ধ্বংস হবে, কিন্তু এই জায়গায়ও কিভাবে অ্যাডজাস্ট করে ভালো খেলা যায় এই জিনিসটা কেউ আমরা চিন্তাই করছি না যে কিভাবে রপ্ত করব। এখানে আপনার জাস্ট স্টে ইন দ্য উইকেট। মানে কেন রপ্ত করতে হবে এই ধরনের উইকেটে? কোনো ওয়ার্ল্ড বিশ্বের কোথাও এই ধরনের উইকেট এখন বানানো হয় না। আপনি যদি আইসিসি ইভেন্টগুলোতে যদি দেখেন, ডেফিনেটলি কেন এই ধরনের উইকেটে খেলতে হবে বাংলাদেশ? এইটা আপনি যেটা কেন আসলে অ্যাকচুয়ালি আমরা এখনো ওই ক্যালিবারির প্লেয়ার হই নাই যে আপনি যদি ট্রু উইকেটে দেন, একদম ফ্ল্যাট ব্যাটিং উইকেট দিবেন, ওই জায়গায় আমরা ফেল করছি। তো আমাদের যেহেতু এখন এমন একটা সিচুয়েশনে আমরা পড়েছি যে ওয়ার্ল্ড কাপ যদি আপনাকে স্ট্রেট খেলতে হয়, টপ 9-এ থাকতে হবে, কারণ দুইটা টিম অলরেডি স্বাগতিক হিসেবে তারা খেলবেন। তো সেই জায়গায় টপ 9-এ থাকতে হলে এখন আপনার পজিশন 10 নম্বরে। যেহেতু ওয়েস্ট ইন্ডিজ টিমের সাথে অলমোস্ট প্রায় 2011 বা 12-তে আমরা হেরেছিলাম, এরপরে কিন্তু আর হারিনি, সবসময় আমরা সিরিজ উইন করেছি আমাদের মাঠে। তবে যদি আমরা অ্যাওয়েতে আবার লুজ করেছি, কিন্তু আমাদের মাঠে যেহেতু হারিনি এবং সিচুয়েশনটা এত কঠিন হয়েছে, যদিও আগের বোর্ড এই বোর্ড যদি বলেন সেম, কারণ আগের বোর্ডে আমরা যখন টি-20 ওয়ার্ল্ড কাপে দেখেছিলাম যে যাওয়ার আগে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে এনে আমরা 4-1 এবং 3-2-তে উইন করেছিলাম। কিংবা মনোভাবের আসলে কোনো পরিবর্তন আসেনি না, ডেফিনেটলি। এখন আমি আশা করব যে লাস্ট ম্যাচটা আমরা জিতবো, তারপর যখন আয়ারল্যান্ডের সাথে খেলবো ওই সময় আমরা একদম ট্রু ব্যাটিং উইকেট তৈরি করব এবং সেখানে সাহসী ডিসিশনগুলো নিব। আমরা কালকে দেখলাম যে ডিসিশনগুলো রং ছিল। আপনি যদি দেখেন যে এক্স্যাক্টলি, আমি এই প্রসঙ্গটাতে আসবো। মেহেদী মিরাজ তিনি অধিনায়ক ছিলেন, বেশ কয়েকটা ডিসিশন আমরা দেখেছি শেষ ওভারে সাইফ হাসানকে কেন বল করতে হলো, যদিও তিনি ডিফেন্ড করেছেন। আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমাদের সাথে একজন দর্শক আছেন, দর্শক নাম পরিচয় জানিয়ে আপনার মতামত কিংবা প্রশ্ন করবেন। দর্শক শুনতে পাচ্ছেন? আশরাফুল ভাইয়ের কাছে একটা প্রশ্ন আর কি। জি, আসসালামু আলাইকুম। আশরাফুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমাদের কালকে যে খেলাটা গেছে, সুপার ওভারে যে খেলাটা গেছে,
যে এটা আমরা শান্তকে কেন নামানো হলো? শান্ত কিছু বরাবরের প্লেয়ার ভাই। জি, খুবই যৌক্তিক প্রশ্ন আমার কাছে মনে হচ্ছে এবং খুবই কমন। আমার মনে হয় বাংলাদেশের যারা দর্শক আছেন তাদের 99% মানুষ মনে করেন যে শান্ত তিনি যেখানে টি-20-তে দলের সুযোগই পান না, সেখানে 1 ওভারের ম্যাচ। রিশাদের কথাটা বারবার আসছে। রিশাদ তিনি 25 বা তার বেশি রান করা বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেটে কালকে ব্যাট করেছেন। এর আগেও তিনি ধারাবাহিক ছিলেন, ভালো ব্যাট সেটাই, যেহেতু আপনার শেষের দিকে খেলা টিভিতে দেখছিলাম, প্রথম হাফটা আমি মাঠেই ছিলাম, সেকেন্ড ইনিংসটা আসলে আমি বাসায় এসে দেখেছি এবং টিভিতে যেটা বোঝা গেল যে আসলে আমাদের যে হেড কোচ ফিল সিমন্স, তার ইনভলভনেসটা খুবই কম মনে হয়েছে আমার কাছে, একদম নাই বলেই মনে হয়। মিরাজ এবং সালাউদ্দিন ভাই তাদের কেমিস্ট্রিটাই মনে হচ্ছে যে সব কিছু এই জায়গাটাতে। ডেফিনেটলি দর্শক যেভাবে বলছেন আমিও মনে করি যে রিসেন্ট লাস্ট টি-20 যে টুর্নামেন্টটা হয়েছিল বিপিএল এর, নুরুল হাসান সোহান কিন্তু 1 ওভারে 26 রান নিয়ে রংপুর রাইডার্সকে উইন করিয়েছিলেন। তো এই ধরনের সিচুয়েশনে যেহেতু আপনার টিমের প্লেয়ার ছিল এবং কালকের ম্যাচে বাংলাদেশের সেরা পারফর্মার 14 বলে 39 নট আউট, এত সুন্দর, এবং আপনি জানেন যে অপোনেন্ট শুধু স্পিনই করবে, এখানে পেস করবে না, তাহলে কিন্তু রিশাদ পাঠানোটা রাইট ডিসিশন হতো। কিন্তু আমাদের কালচারে আমার কাছে, যেহেতু আমিও প্লেয়ার এবং আমিও পুঁথিগত কিছু বিদ্যার বিষয় আমার কাছে না, যে জিনিসটা যেহেতু আমি প্লেয়ার এবং আমি কোচ হয়েছি এবং আমাদের কালচারটা আমি জানি, এই জায়গায় দুইটা জিনিস হয়েছে। মিরাজের কাছে মনে হয়েছে যে না, যেহেতু লেফট আর্ম স্পিনার শান্তকে দেই, না দিলে হয়তোবা সে মাইন্ড করবে, এই জিনিসগুলা মাইন্ড জিনিসটাই হয়েছে যেহেতু আমাদের কালচারে এটা। আদারওয়াইজ এখানে এই ক্ষেত্রে এই ধরনের ইন্টারন্যাশনাল ম্যাচে এই সব বিষয়ে চিন্তা করার সুযোগ আছে কিনা, বা এটা আদৌ আসলে না, আপনি যদি দেখেন যে রিসেন্টলি যদি আপনি দেখেন যে দুবাইতে আমরা দেখলাম যে লিটন ইনজুর্ড হলেন, ক্যাপ্টেন দেওয়া হয়েছে জাকির আলী, আমি ওকে ছোট করছি না, কিন্তু যখন আপনি টিমে একজন বাংলাদেশের ক্যাপ্টেন্সি করেছে নুরুল হাসান সোহান, সে কিন্তু অলরেডি ক্যাপ্টেন্সি করেছে বাংলাদেশের হয়ে এবং সে এই ফরম্যাটে টি-20 ফরম্যাটে বেস্ট প্লেয়ার। ডোমেস্টিক আমরা দেখেছি যে রংপুর রাইডার্সের গ্লোবালে চ্যাম্পিয়ন করিয়েছেন, রানার্স আপ হয়েছে তার আন্ডারে। আমরা হুট করে জাকির আলী অনেককে ক্যাপ্টেন বানিয়ে দিয়েছি। এই যে হুটহাট ডিসিশনগুলো, এইগুলো খুবই আমার মনে হয় যে আরেকটু সঠিক নিতে পারলে খুব ভালো হতো। জি, আমাদের সাথে আরো একজন দর্শক আছেন। দর্শক নাম পরিচয় জানিয়ে আপনার মতামত কিংবা প্রশ্ন করবেন। হ্যালো, জি দর্শক বলুন, নাম পরিচয় জানিয়ে আপনার মতামত কিংবা প্রশ্ন। জি আমার নাম রবিউল ইসলাম, আমি বলছিলাম। জি বলুন। আসলে ক্রিকেট খেলা তো মনস্তাত্ত্বিক খেলা, তাই না? সেক্ষেত্রে আমরা যে কোচ হেরে যাচ্ছি, এক্ষেত্রে আমাদের খেলোয়াড়দের জন্য কি মনস্তাত্ত্বিক ভাবে কি আরো স্ট্রং করা কি উচিত না? জি দর্শক, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। আশা করি আপনি খুবই নিজেও ক্রিকেটার খুবই ছিলেন। দরকার, আমি মনে করি ভাইয়া যেটা বলেছেন, আর আমাদের সময় ছিল আমরা সাইকোলজিক্যালি আসলে অনেকটা পিছিয়ে। পিছিয়ে, কারণ কি আমাদের এখন আসলে লাইফটা কিন্তু কঠিন প্রত্যেকটা মানুষের, বিশেষ করে যারা স্পোর্টসম্যান আর কি, সোশ্যাল মিডিয়া আসার পরে তার জন্য মাইন্ড সেট আপটা পজিটিভ থাকাটা এবং এই সব সিচুয়েশনে কুল থাকাটা, আমার মনে হয় যে টিমে একজন থাকলে ভালো হয়, তাহলে আপনি সবসময় রেগুলার ক্লাস করতে পারবেন। যখন আপনি আমরা বিভিন্ন সময় দেখেছি যে মনোবিদরা করা হয়, হ্যাঁ, একজন পার্মানেন্ট রাখলে আমার মনে হয় পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাথে সব সময় থাকলো, সব সিচুয়েশনগুলোর এই তার সাথে ক্লিয়ার করলো, তাহলে পজিটিভ ভাইবসগুলো চলে আসবে। আরেকটি বিষয় একটু জানতে চাই, যেটা বলছিলাম যে ম্যাচের যে টেম্পারমেন্ট বলুন কিংবা ম্যাচের ওই দিনের যে পরিস্থিতি বলুন, সেটা রিড করতে না পারার এক ধরনের সংকীর্ণতা কি আপনি দেখছেন কিনা আজকাল? কারণ যেটা বললাম যে রিশাদের কথা আবারও আসে যে এই ধরনের একটা ইনিংসের পর আমরা সাধারণত এটাই দেখে থাকি যে একটা ইনিংসে তিনি হয়তোবা ভালো ব্যাট চালাতে পারেন না কিংবা তিনি ভালো টপ অর্ডারের ব্যাটারও নন, কিন্তু তারপরও ওই দিন যদি আমরা দেখেছি বিভিন্ন সময় ওয়ানডে কিংবা টি-20-তে ওই দিন যদি ভালো পারফর্ম করেন তখন কিন্তু আর ব্যাট কিংবা বল হাতে কিন্তু তাকে লক্ষ্য করেছি। অবশ্যই আসলে এই জিনিসগুলোই আসলে আমার মনে হয় যে যত তাড়াতাড়ি আমরা রপ্ত করব আমাদের জন্য ভালো। সিচুয়েশন কি ডিমান্ড করে ওই সিচুয়েশনে আসলে কালকে দেখেন মিরাজ যে জিনিসটা ভুল করেছেন ফার্স্ট 50 ওভার ক্যাপ্টেন্সিতে, আপনি দেখেন সাইফ
অসাধারণ বল করেছেন, ম্যাচ নিয়ে এসেছিলেন, কিন্তু ওই জায়গায় সাইফের বল করার কথা না, কিন্তু মিরাজ কি চিন্তা করেছেন, মুস্তাফিজ কিন্তু 2 ওভার বল করতে হয়নি, কারণ সে মনে করেছেন 46 ওভারে 45 ওভার না 45 ম্যাচটা শেষ হয়ে যেতে আর পারে। কি সে চিন্তা করছে যে আমি এসে আউট করলে তো ম্যাচ শেষ হয়ে যাবে, কিন্তু আউট না করলে যে লাস্ট ওভার কে করবে ওই হিসাবটা কিন্তু সে করেনি। সেই কারণেই কিন্তু সে তার 9 নম্বর ওভার চলে এসেছেন 46 ওভারই। তো এই কারণেই কিন্তু লাস্ট ওভারটা মানে সাইফকে খুবই দিতে হয়েছে। অদ্ভুতুরে ছিল যে মোস্তাফিজুর রহমানের মতো একজন বোলার, তার 2 ওভার আছে এবং পাশাপাশি সবার বোলিং কিন্তু শেষ হয়ে তারপর গেছে 7 part উইকেট timer পড়ে হিসেবে। যাওয়ার পরেও আমার কাছে মনে হয়েছিল যে তখন আমরা আরেকটু অ্যাটাকিং লাইক রিশাদ উইকেট নিলেন, তারপর আবার তাকে স্টপ করে দিলাম, ওই সময় যদি কন্টিনিউ করে আরেকটা উইকেট নিয়ে যেত তাহলে ডিফারেন্ট বল গেম হতে পারতো। তো কালকের ক্যাপ্টেন্সিটাও আমার কাছে মনে হয়েছিল যে অতটা প্রপার ছিল না। আপনার বোলিং চেঞ্জিংটা যদি আপনি দেখেন, ভেবেছে যে না আমি আসলে আউট হয়ে যাবে, ও আসলে আউট হয়ে যাবে, কিন্তু ক্রিকেটে তো এইভাবে এই হয় না, চিন্তার কোনো অবকাশ নেই। এইভাবে না, আপনার একটা প্রসেস, যে প্রসেসটা মেনটেন করা উচিত ছিল। আমাদের সাথে আরো একজন দর্শক আছেন, দর্শকের নাম পরিচয় জেনে আপনার মতামত বা প্রশ্ন করবেন। হ্যালো, আমার নাম জামিল। জি, আমি একটি প্রশ্ন করতে চাই যে গতকালের ম্যাচে লাস্ট বলে যে ক্যাচটা উঠেছিল, সোহান এটা মিস করছে, ওটার পিছনে না গিয়ে যদি আমরা দাঁড়িয়ে থাকতাম, আমাদের ফিল্ডার বললে তারা 1 রানে বেছে নিত না। এইখানেও আমাদের একটা বড় ভুল হয়েছে। অবশ্যই দেখেন, যার কাছ থেকে ক্যাচ ড্রপ হয়েছে বাংলাদেশের সেরা উইকেট কিপারদের মধ্যে একজন, টপ উইকেট কিপার, তো তার কাছ থেকে যে এই ক্যাচ কেউ ড্রপ করবে আমরা কেউই আশা করিনি। অবশ্যই এখন যেহেতু তাদের 3 রান দরকার ছিল, 1 রান দিয়েও যদি আপনি সেকেন্ড রানের সময় রান আউটও করতেন, লাইক মুস্তাফিজ ছিল শর্ট ফাইনে, সে এসেও যদি বল ধরতো, কিন্তু কেউ তো আমরা আশা করিনি যে এই ক্যাচটা সে ড্রপ করবে। ক্যাচ ড্রপের কারণটা কিন্তু যেহেতু সে হেলমেট পরা ছিল, হেলমেটের কারণে সে বলটা ঠিক মতন দেখতে পারেনি, এই কারণেই কিন্তু ক্যাচটা ড্রপ করেছে। আমরা সুপার ওভার নিয়ে একটু কথা বলতে চাই যে 1 বলে 5 রান নেওয়ার পরও আমরা 10 রান কেন নিতে পারলাম না। তবে তার আগে একটা বিরতি সময় হয়ে গেল ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। দর্শক, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি। দর্শক, ফিল্ম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আমরা আলোচনা করছি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সুপার ওভারের হার নিয়ে। আমাদের সাথে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। আশরাফুল ভাই, বিরতির আগে একটা প্রশ্ন ছিল যে 1 ওভারে আমরা 2টি ওয়াইড, একটি নো বল, অর্থাৎ 7 বল আমরা পেয়েছি। 9 বল, এক্স্যাক্টলি, দুঃখিত, 9 বল পেয়েছি, যদিও সেটা ওয়াইডটা যদিও সেখানে কাউন্ট না। 9 বল থেকে আমরা 11 রান নিতে পারিনি। এটা আসলে আমাদের প্ল্যানিং দেখেন, 5 বলে 6 রান দরকার ছিল। এক্স্যাক্টলি, প্রথম বল থেকেই 5 রান চলে এসেছে। তো 5 বলে 6 রান দরকার ছিল, সেই জায়গায় সৌম্য যেই বলটাতে আউট হয়েছে, এটা জানি যে ড্যাম শর্ট বল ছিল, কিন্তু 6 না মেরে সে যদি 4-এর চিন্তা করতো। 6 কেন হলো? হ্যাঁ, 6 হলো না কেন? ড্যাম শর্ট বল আপনি বলছেন, মানে এই বলটা থেকে কেন 6 হবে? 6 হয়নি কারণ বলটা যেই পেসে আশা করেছিল তার থেকে আরো অনেক স্লো এসেছে। তো আপনি তো জানেনই পুরো 100 ওভার 101 ওভার খেলা দেখছেন যে এই জায়গায় বল পড়ে আসতেই আসে। তো আপনি এটা 6 না মারতে, যেহেতু আপনার স্ট্রেংথ নাই 6-এর, আপনার তো আপনি 4-এর জন্য মারেন, গ্যাপে মারেন 2 রান, কারণ আমার তো এখানে 6-এর প্রয়োজন নাই। তো ওই জায়গাটায় আমাদের মিস্টেক হয়েছে। শান্ত যখন আপনি দেখলেন যে যেই বলটা ফেস করেছেন, সে যদি পরিষ্কার ওয়াইড হতো, হ্যাঁ, যদি লেগ বাই এত দূরে না যেয়ে যদি জায়গায় দাঁড়ায় থাকতো তাহলে কিন্তু ক্লিন ওয়াইড হতো, ঠিক না? তো এই জায়গাগুলো মিস্টেক হয়েছে। আর আমার কাছে মনে হয় যে আমরা হাত রিড করি না। আমি সবসময় অনেক চ্যানেলই বলেছি, কথা বলতে আসলে আপনি যদি কালকে সাই হোপের ব্যাটিং দেখেন, একটা বল তাকে আমরা বিট করতে পারিনি। কারণ কি, সে জানে যে লেগ স্পিন বল পরে যাবে অফ স্টাম্পের বাইরে। তো আমাদের ব্যাটসম্যানরা, আপনি তৌহিদ হৃদয় থেকে শুরু করে সবগুলো ব্যাটসম্যানের আউট যদি দেখেন, সবাই কিন্তু আমরা বড় শট খেলতে গেছি এবং এগেনস্ট দ্য স্পিন, যে তৌহিদ হৃদয় ডিপ মিড উইকেটে মারতে চেয়েছেন 6, কিন্তু বল লেফট আর্ম স্পিন, আপনি এটা রাইট শট হবে কাভারের উপর দিয়ে যদি মারেন। তো আমাদের প্লেয়াররা সাই হোপের ব্যাটিংটা কালকে পুরাপুরি যদি ফলো করেন এবং ব্রেনে ঢুকান, সেখান থেকে তাহলে অনেক কিছু শেখা যায় যে কিভাবে এই উইকেটে ব্যাটিং, একটা বল কিন্তু তাকে মনে হয় না যে সেই স্ট্রাগল করছে। সেই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় কিনা যে ওয়ানডেতেই আসলে বাংলাদেশের অনেকটাই ব্যাকফুটে আছে এবং ওয়ানডেতে উল্টো পথে আসছে, যেখানে অন্যান্য দেশগুলো অনেকটা এগিয়ে যাচ্ছে। কারণ আপনি যদি পরিসংখ্যান দেখেন, আমরা শেষ 14 ওয়ানডেতে
মাত্র 3টিতে জয় ওয়েস্ট ইন্ডিজের পক্ষে প্রথম ম্যাচটা এবং আমরা 4টি সিরিজ কিন্তু হেরেছি, ওয়েস্ট ইন্ডিজ কিংবা শ্রীলঙ্কা, আফগানিস্তানের সাথে 2টি। হ্যাঁ, এটা তো অবশ্যই আমরা ওয়ানডে যেই ফরম্যাটের সবচেয়ে ভালো ছিলাম সেই ফরম্যাটটাতে এখন স্ট্রাগল করছি। এই কারণেই কিন্তু ক্রিকেট বোর্ড এই ধরনের উইকেট তৈরি করেছেন যেন অ্যাটলিস্ট উইনিং হ্যাবিটটা যেন প্লেয়াররা নিয়ে আসতে পারেন। কারণ যখন আপনি জিততে থাকবেন আপনার একটা হ্যাবিট হবে, আপনার কনফিডেন্স বাড়বে। তো সেই কারণেই কিন্তু এত আর কি ডিফিকাল্ট উইকেট তৈরি করা হয়েছে। জানি যে সবার জন্য ডিফিকাল্ট, কিন্তু আমাদের প্লেয়ারদের কিন্তু কমপ্লেন দেওয়া উচিত না। কারণ এই উইকেটে আপনার সবাই জানে যে 200 রান মানে করলেই আপনি ক্রিকেটারদের উইন। জন্যই বানানো হয়েছে, আবার ক্রিকেটাররা কালকে আমরা সম্মুখে দেখলাম যে কমপ্লেন করছে। হ্যাঁ, কমপ্লেন করছেন যে ডিফিকাল্ট। তো ডিফিকাল্ট তো আমরা জানি, কিন্তু আপনার মেন্টালি স্ট্রং হইতে হবে। যেহেতু আপনি 11 বছর ধরে খেলছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট, এখন আপনার রেগুলার পারফরমেন্স করতে হলে আপনার সিচুয়েশনটা কি ডিমান্ড করতেছে, আমার ইনিংসটা কীভাবে বিল্ড করব, টিম এখন কি চাচ্ছে। যেমন কালকে টিম চাচ্ছিল কি, অঙ্কন আউট হয়ে গিয়েছে, আমাকে এখন উইকেটে টিকে থাকতে হবে নেক্সট 10 থেকে 15টা ওভার। সৌম্যর কাছ থেকে টিম এটাই চাচ্ছিল। সে যদি উইকেটে টিকে থাকতো, 2 করে রানও করতো, 15 ওভারে 30 রান হতো। যে তার কিন্তু 46 ছিল, 30 রান হলে তার রান হয়ে যেত 76। আপনি এইসব অঙ্ক যদি আপনি না মিলান, কারণ সবাই বলে যে টিমের জন্য খেলি, আপনি ইন্ডিভিজুয়াল খেলতে হবে, তারপরে এটা টিম হবে, টিমের ইফেক্টটা সেখানে আসবে। তো আপনি যদি এই অঙ্ক না মিলান তাহলে কিন্তু আপনি বড় রান কখনই করতে পারবেন না। এই 40-50 করে আমাদের প্লেয়াররা সবাই আমি দেখি যে 40, যেমন সাইফ এত ভালো খেলেছেন দুবাইতে, 27, 26, 43 করে খুশি। এয়ারপোর্ট থেকে আসলো, তাকে কেউ কিছু বলে নাই, সে খুশি। কিন্তু এই 3টা ইনিংসই কিন্তু তার 3টা 100 বা 2টা 70, একটা 100 করতো, ডিফারেন্ট বল গেম হতো। এক্স্যাক্টলি। আশরাফুল ভাই, কালকে আমরা লক্ষ্য করলাম যে বেশ কিছু রেকর্ড হয়েছে, স্পেশালি স্পিনারদের একেবারে যেহেতু স্বর্গরাজ্য, ওয়েস্ট ইন্ডিজের সবগুলো বোলারই 50টা ওভারই বল করেছে। এর আগে কখনোই মানে ওয়ানডে ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো ঘটনা হয়েছে। এবং যদি মুস্তাফিজ যদি না থাকতেন তাহলে হয়তো বাংলাদেশও পুরোপুরি স্পিনারদের সেটআপে নামতো। মুস্তাফিজও কিন্তু ওয়ান কাইন্ড অফ 135 এর মধ্যে কাটার বলার, আর লেফট আর্ম স্পিনের মতনই। এক্স্যাক্টলি। সেই কারণে আমি সেটাই বলতে চাচ্ছি যে মানে এই ধরনের, আপনি কনফিডেন্সের কথা বলছেন, এই ধরনের উইকেট থেকে আমরা এর আগেও দেখেছি ওয়ার্ল্ড কাপের আগে, মানে ফলস কনফিডেন্স পাওয়ার একটা না। যেহেতু আপনি ওয়ার্ল্ড কাপ যদি ডাইরেক্ট খেলতে হয়, এই রেজাল্টগুলো আপনার প্রয়োজন। কিন্তু আমি এখন আপনাকে বলছি না যে যেমন নেক্সট যখন আয়ারল্যান্ডের সাথে আমরা খেলবো এই সিরিজের পরে, সেই জায়গায় একদম ট্রু ব্যাটিং উইকেট হবে এবং টস জিতে ব্যাটিং করব, যেটা নেদারল্যান্ডের সাথে আমরা করি নাই T20 ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে। যে 2টা ম্যাচ আমরা টস জিতেও আমরা বোলিং করেছি যেন জিতার জন্য। আপনি আয়ারল্যান্ডের সাথে আগে ব্যাটিং করবেন, 350 রান করার চেষ্টা করবেন, তারপরে ওইখানে ভালো বল করার চেষ্টা করবেন। রেজাল্ট যদি ফেলও করেন কোনো সমস্যা নাই, এই মেন্টালিটি নিতে হবে। যদিও ওই সব রেজাল্টগুলো ইম্পর্টেন্ট, আপনার পয়েন্ট সিস্টেম আছে, কিন্তু আয়ারল্যান্ডের সাথে আপনার বুক, অর্থাৎ আপনি টিম ম্যানেজমেন্টকে আঙ্গুলি নির্দেশ করছেন যে তাদের আসলে মানে কিছু করার আছে, এই ধরনের মেন্টালিটি ক্রিকেটারদের আসলে গড়ে তুলতে। আমাদের সময় একদম শেষ হয়ে গেছে। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি এখানে শেষ করতে হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।